লাইভ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই চলে আসেন এবং কমেন্টের মধ্যে বলেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। দেন আমরা প্রসিড করি। ইজ এভরিথিং ওকে? ফেসবুকে দেখো। ওকে, এভরিথিংস ওকে। সো আমরা সেদিন যেখানে শেষ করেছি ঠিক সেখান থেকে আমরা শুরু করব। ওকে, দেখো আমরা এগুলো শেষ করেছি। আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, সেটা হলো জীবাণুমুক্তকরণ। তোমরা দেখো যে পাত্রের মধ্যে আমরা চাষাবাদ করছি, আবাদ করতেছি, টিস্যু কালচার করতেছি। সেই পাত্রটা, যে ফরসেপগুলো ব্যবহার করো সেই ফরসেপগুলো এবং সবগুলোকে আমাদের কি করতে হবে জানো? জীবাণুমুক্ত করতে হবে, নির্বীজ করতে হবে, কোনো জীবাণু রাখা যাবে না। এটাকে বলা হয় স্টেরালাইজ করা, স্টেরালাইজ করা। ঠিক আছে? সো কিভাবে আমরা করতে পারি? দেখো এখানে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হলো জীবাণুমুক্ত করা অবশ্যই আবশ্যক। কনিক্যাল ফ্লাস্ক যেটা আছে, তুলা দিয়ে পাত্রের মুখ বন্ধ করতে হবে। এরপর পাত্রটিকে অটোক্লাভ বা নির্বীজকরণ একটা যন্ত্রের মধ্য দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এই জিনিসটাকে আমি তার আগে দেখাচ্ছি যে অটোক্লাভের একটা নির্দিষ্ট তাপ আছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো চাপ আছে 15 পাউন্ড, সময় হচ্ছে 20 মিনিট। ওকে, তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। এইটার মধ্যে তো তুমি সব ধরনের কম্পোনেন্ট দিছো, সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলস দিছো কি না? এইটার মধ্যে তুমি এক্সপ্ল্যান্ট নামক টিস্যুগুলো দিছো কি না? এখন তোমার কাজ কি? এই জায়গায় একটু, আচ্ছা এইটা দেওয়ার আগে, এটা কিন্তু মারা যাবে, হ্যাঁ, এইটা দেওয়ার আগে আর কি তুমি সব কিছু, মানে এই যন্ত্রটাকে যেগুলো যন্ত্র ইউজ করা হবে, এই যন্ত্রটাকে তুমি কি করো? নির্বীজ করবা। এই জন্য তুমি যে যন্ত্রটা ব্যবহার করবা নির্বীজ করার জন্য, দ্যাট ইজ কল্ড অটোক্ল্যাভ। অটোক্ল্যাভ এমন একটা যন্ত্র যেটার ভেতর তুমি যে কোনো কিছু দাও জীবাণুমুক্ত হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে এবং 15 PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেশার লাগবে, চাপ ক্রিয়েট করতে হবে ওই যন্ত্রের ভেতরে, এবং পুরো ব্যাপারটা চলবে 20 মিনিটস ধরে। তো এই জিনিসটা জানতে হবে, পরীক্ষায় আসতে পারে যে অটোক্ল্যাভের শর্ত নয় কোনটি, মানে জীবাণুমুক্ত করতেছো যে জিনিসটার ভেতরে, সেই জিনিসটাতে কি কি শর্ত থাকে? এই তিনটা শর্ত থাকে। একটা টেম্পারেচার, একটা প্রেশার, আর একটা হচ্ছে টাইম। এর মধ্যেই দেখবা সমস্ত জীবাণু মারা যায়। ঠিক আছে? তাহলে অটোক্লাভ থেকে এই তিনটা ইনফরমেশন মনে রাখতে হবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা মেডিকেলে গিয়েও পড়াশোনা করি, বুঝছো? এটা আমরা মেডিকেলে গিয়েও পড়াশোনা করি। সো অটোক্লাভের কথা শেষ। তো পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ অটোক্লাভ, অটোক্লাভ কি, যদি পরীক্ষায় আসে তখন কি বলবা? বলবা এটা একটা যন্ত্র যার ভেতরে জিনিসপত্র জীবাণুমুক্ত করা হয়। তার অটোক্লাভ একটা যন্ত্র যার ভেতরে জীবাণুমুক্ত করা হয়। অটোক্লাভের শর্ত কয়টি? তিনটা শর্ত লিখবা। এখানে 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 15 PSI চাপ এবং 20 মিনিট ধরে জীবাণুমুক্ত করা হয়। ঠিক আছে? তিনটা শর্ত লিখবা। ওকে, আচ্ছা এখানে একটু কথা আছে, দেখো হাত, তুমি যে হাত দিয়ে কাজ করতেছো, তুমি বলো তো, আমরা যখন হাত দিয়ে কাজ করি কোনো কিছু, জীবাণু যেন না স্পর্শ করে, আমরা হাতে কি করি? আমরা স্যানিটাইজার ব্যবহার করি না? ওই যে নীল পানি ব্যবহার করি, স্যানিটাইজার, এগুলো অ্যালকোহল, এগুলো কি? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তুমি যখন বায়োটেকনোলজির এই টিস্যু কালচার করো, তখন হাত, ফরসেপ যেটা, চিমটা যেটা আছে, এটা কিভাবে তুমি জীবাণুমুক্ত করো? উত্তর কি? অ্যালকোহল। আবার হাতকে কি তুমি অটোক্লাভ মেশিনের মধ্যে দিতে পারবা? অটোক্লাভ মেশিনের মধ্যে হাত দিছো, হাত ঢুকায়, তুমি নিজে ঢুকে গেছো মেশিনের মধ্যে, এরপর 121 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিছো, বাইর হবা কি হয়ে? গ্রিল হয়ে, পোড়া গ্রিল, তোমাকে আর খাইতেও পারবে না কেউ, তাই না? তো কোনগুলা কিভাবে জীবাণুমুক্ত করা হয় এটা জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রসেস কিন্তু এগুলো, বুঝছো? বোটানিস্টরা এগুলা খুব সিরিয়াসলি দেখে।
এই যে 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত তুমি যদি যাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোন জায়গাটা জানো? এই টপিকটা। একজন বোটানিস্ট বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি করার জন্য এই প্রসেসগুলো করে, টিস্যু কালচার প্রসেসগুলো করে। সো ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, ক্যালাসের কথা তো মনে আছে তোমাদের? ক্যালাস মানে হলো যখন ওই যে কয়েকটা টিস্যু রাখছিলাম একটু কালচার মিডিয়ামে বা চাষের জমিতে, সব কিছু দিছি, কিছুদিন পর সে অবয়বহীন, মানে জিনিসটা কি বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো টিস্যু হয়ে গেছে, একটা দলা হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ক্যালাস। ঠিক আছে, লাস্ট ক্লাসের মধ্যে আমি কিন্তু বলছিলাম। তো পুরো প্রসেসটাতে দেখো, এটা জানার দরকার নাই, মনে রাখতে পারলে খুব ভালো। যেখানে যে গবেষণাগারে আমরা এই ক্যালাস সৃষ্টি করবো, সেখানে কতটুকু আলো লাগবে এটা বলা আছে, ওখানে আর্দ্রতা কেমন থাকা উচিত এটা বলা আছে, তাপমাত্রা কেমন থাকা উচিত এটা বলা আছে। দেখো, এই তাপমাত্রা কিন্তু ওই অটোক্লাভের তাপমাত্রা না, এটা হচ্ছে ওই ঘরটার তাপমাত্রা, ওই ঘরটার আলো যেখানে জিনিসগুলো তৈরি হচ্ছে, টিস্যু কালচার হচ্ছে। আচ্ছা বাদ দাও, আমরা একটু নিচে আসি। আজকে খুব ইম্পর্টেন্ট পড়া আছে, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট পড়া আছে। এই যে দেখো, যে অবয়বহীন মানে অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তার নাম ক্যালাস। এই জিনিসটা মনে রাখবা, কারণ এইটা তোমার সিকিউতে আসবে। ক্যালাস কি? এক্সপ্ল্যান্ট নীলা, এরকম এক্সপ্ল্যান্টগুলা একটু বড় হলে, এক্সপ্ল্যান্টগুলো যখন একটু বড় হয়, তখন এই যে এরকম কিছু, মানে এই জিনিসটা কি বোঝা যাচ্ছে না, এটার কোনো অবয়ব থাকে না, এটা কোনো ফেস নাই, এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে না, এই জিনিসটার নামই কিন্তু ক্যালাস। বুঝতে পারছো মুহিব? ক্যালাস মানে যার কোনো শেপ নাই, শেপলেস। সো মনে রাখবা, এই ক্যালাস থেকে পরবর্তীতে অনেকগুলো মুকুল সৃষ্টি হয়, ওগুলো ধীরে ধীরে বড় হলে আমরা বের করে নিয়ে গাছ হিসেবে রোপণ করে দিই, শেষ। এই যে দেখো, এখানে গবেষণা করা হচ্ছে। সো এই জায়গাটার মধ্যে কি ধরনের টেম্পারেচার, কি ধরনের আর্দ্রতা থাকবে, এই এলাকাটা কি ধরনের আলো থাকবে, সেটার কথা বলছে, বুঝছো? গবেষণাগার, এটা কিন্তু টিস্যু কালচারের গবেষণাগার, এটা একটা ছবি দিছে এখানে। আচ্ছা, আমরা একটু ধীরে ধীরে আগাই। বাকি যে প্রসেসগুলো আছে, কখন ক্যালাসগুলো মুকুল হবে, চারা হবে, চারাটাকে কোন বাইরে নিয়ে আসবা, টবে স্থানান্তর করবা, টব থেকে কিভাবে তুমি প্রাকৃতিক পরিবেশে বা মাটিতে রোপণ করবা, সেই কথাগুলো এখানে বলা আছে। এগুলো নিয়ে আমি কথা বলবো না। বাট টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগ নিয়ে কথা আছে, এটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল। এই যে আমরা প্রসেসটা করতেছি, এই প্রসেসটা করে আমাদের লাভ কি? ওকে, এই যে প্রসেসটা করতেছি, এই প্রসেসটা করে আমাদের লাভ কি, লাভগুলো নিয়ে পড়তে হবে। কারণ এরপরে যা আছে এটা খুবই ইন্টারেস্টিং, এখানে একটু মাথা খাটানোর সুযোগ আছে এবং মনেও রাখতে হবে। ফার্স্ট চলে আসি। আচ্ছা তোমরা বলো তো, এমন একটা গাছের নাম বলো, ধরা যাক হচ্ছে সাগর কলা। সাগর কলা কি কোনো বীজ হয় মুহিব? তাহলে সাগর কলা থেকে যদি আমি, ধরা যাক চাষাবাদ হয় আমাদের রংপুরে, তুমি চিন্তা করলা যে আমি কুয়াকাটায় সাগর কলা চাষ করব, তো রংপুর থেকে তুমি বলবা না যে সাগর কলার বীজ পাঠাও? বলবাই তো না, আমের বীজ, কাঁঠালের বীজ যদি পাঠাইতে পারে, সাগর কলার বীজ পাঠাও। তো রংপুর থেকে কি আমি তোমাকে বীজ পাঠাইতে পারবো? কারণ সাগর কলা কি হয় না, বীজ হয় না। তাহলে আমি তোমাকে একটা কাজ করতে পারি, সাগর কলার যে গাছটা আছে, গাছ থেকে কিছু টিস্যু তোমাকে দিতে পারি। তুমি কুয়াকাটায় নিয়ে গেলে, গবেষণাগারে এগুলা টিস্যু কালচার করলা, করে অনেকগুলো সাগর কলার গাছ বানাইলা। যদিও এইভাবে হয় না, কারণ সাগর কলার ওই যে ছোট ছোট গাছের গোড়া থেকে ছোট ছোট গাছ বের হয়, ওগুলো থেকে সাগর কলা চাষ করা হয়। বাট আমি জাস্ট তোমাকে বলতেছি, যে উদ্ভিদগুলোর বীজ হয় না, যে উদ্ভিদগুলোর বীজ হয় না, তুমি চাইলে টিস্যু কালচারের মাধ্যমে সেই উদ্ভিদগুলো বাড়াইতে পারবা। যেমন এই যে এখানে বলা আছে সাগর কলা এবং থুজা। থুজা কি জিনিস গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, মনে আছে? ছোট গাছকে কি বলি আমরা? বড় গাছকে বলা হয় প্লান্ট, ছোট গাছকে বলা হয় প্লান্টলেট। বড় পাতাকে বলা হয় লিফ, ছোট লিফকে বলা হয় লিফলেট। মনে আছে না? আচ্ছা, ভেরি গুড। তাহলে টার্মগুলো আমরা আগাচ্ছি, কারণ সব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবার একটু নিচে চলে আসি। তোমাদের মাইক্রো প্রপাগেশনের কথা মনে আছে? ছোট সাইজের কোনো একটা জিনিসকে যদি আমরা চাষাবাদ করে বড় কিছু বানাই, দ্যাট ইজ কল মাইক্রো প্রপাগেশন। অল্প কিছু টিস্যুকে যদি আমরা কালচার করি, কালচার করার পর যদি বড় গাছে পরিণত করতে পারি, দ্যাট ইজ কল মাইক্রো প্রপাগেশন, তাই না? টিস্যু কালচারের আরেক নাম মাইক্রো প্রপাগেশন। ছোট জিনিসকে প্রপাগেট করা, ছোট জিনিসকে বড় করা। এই যে দেখো, অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা বা বড় উদ্ভিদ তৈরি করা। দেখছো, সব জায়গায় এগুলো কিন্তু আছে। তাহলে দাগায় দাগায় পড়বা, দাগানো বইয়ের কিন্তু খুব গুরুত্ব আছে, বুঝছো? এই পেজটার দিকে তাকাও তো, 4টা জায়গাতে তো তোমার চোখ যাচ্ছে। আচ্ছা, প্লান্টলেট চারা গাছের নাম, সাগরকলা, থুজা, আচ্ছা এগুলো তো বীজ উৎপন্ন হয় না।
মাইক্রো প্রপাগেশন মানে কি, অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপন্ন বা বড় উদ্ভিদ তৈরি। সো দাগানো বইয়ের খুব গুরুত্ব আছে, দাগানো বই অবশ্যই পড়বা। দাগানো বই বায়োলজি হেটার্সের যে ওয়েবসাইট আছে ওখানে যাবা, বিগত সালের বইগুলোকে আমরা দাগিয়ে দিয়েছি, আপাতত এগুলো দিয়েই কাজ চলবে, যদি বই চেঞ্জ হয় আমরা করে দেব, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে কোন কোন উদ্ভিদের আমরা টিস্যু কালচার করি? রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে, আচ্ছা তোমাকে আমি সহজ কথায় বলি, তোমরা দেখছো না আলু যখন আমরা বাজার থেকে কিনি, তোমাদের মনে হয় না যে আলু গাছের ছাল বাকল উঠে গেছে? ওই একটু চিন্তা করো, আলুর ছাল বাকল উঠে যায় কিনা? আলু তোলার পর ছাল বাকল উঠে যায় কিনা? যায়। তো তোমরা বলো তো আমাকে, এই আলুটা যদি আমি এখন রোপণ করতে চাই, আলু তো অলরেডি ইনজুর্ড, ছাল বাকল উঠে গেছে, তাই না? ল্যাসারেশন হয়েছে, ব্রুইশ হয়েছে। মানুষের ক্ষেত্রে যে ছাল বাকল উঠে যায় আমরা এটাকে ল্যাসারেশন বা ব্রুইশ বলি। সো আলুটাকে যদি রোপণ করো, আলুটা কি জীবাণুমুক্ত জীব উৎপন্ন করতে পারবে? ইনফেক্টেড আর একটা উদ্ভিদ তৈরি হতে পারে, পারে কি না? পারে। ইন দ্যাট কেস আমরা কি করব, যে আমরা একটু জীবাণুমুক্ত যদি উদ্ভিদ তৈরি করতে চাই, তাহলে আলুটা নিয়ে এসে, আলুটা না নিয়ে এসে আলু গাছের কিছু টিস্যু নিয়ে এসে আমরা চাষ করতে পারি। যদিও এটা করা হয় না, একটু বলে রাখি, টিস্যু কালচার কিন্তু সেকেন্ড লাইন ডিফেন্স। টিস্যু কালচার কি মুহিব? সেকেন্ড লাইন ডিফেন্স। আমরা তো আলু তুলে এনে রোপণ করে আলু হয়ে যায়, এটা ফার্স্ট লাইন, সবসময় এটা হয়। কোনো কারণে যদি ইস্যু ক্রিয়েট হয় তাহলে টিস্যু কালচারের দিকে আমরা শিফট করব, তখন আমরা টিস্যু নিয়ে আসবো, নট আলু। আবার দেখো তো মুহিব, তুমি যখন আখ চাষ করো, তাহলে আলুর ক্ষেত্রে আমরা বুঝলাম যে আলু যেহেতু ইনজুর্ড হয়, তাহলে আলু থেকে জীবাণুমুক্ত বা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা পসিবল না। একইভাবে আখ থেকেও কি এইটাই হয় না? তুমি দেখছো মুহিব, আখ গাছটা কিন্তু অনেক লম্বা, আখটা কি কাটা হয় না? কাটা হয়, প্রত্যেকটা নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে না? যেগুলো আখ তোমরা খাও না এরম করে, এই প্রত্যেকটা খণ্ড থেকে একটা আখ গাছ জন্ম নেয়। তাহলে তোমরা এবার বলো তো, এই খণ্ডটা কি ইনজুর্ড হতে পারে না? জীবাণুযুক্ত হতে পারে না? এই যে কাটলাম দুই দিকে, তাহলে আখের ক্ষেত্রেও তো এই পসিবিলিটিসটা আছে যে আখ কি হইতে পারে? ইনফেক্টেড হইতে পারে। তাহলে আখ গাছটা আমরা কি করব মুহিব? আখ গাছের টিস্যু নিয়ে এসে আমরা সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করতে পারি, তাই না? কোনো কারণে যদি জীবাণু মুক্ত চাই, রোগ মুক্ত চাই। আচ্ছা, এই যে এখানে কিছু কথা আছে যে বিলুপ্ত প্রায় যে উদ্ভিদগুলো আছে, ধরা যাক দুইটা উদ্ভিদ আছে, একটা উদ্ভিদের পুরুষ পার্টটা নাই, শুধু স্ত্রী উদ্ভিদটা আছে, তাহলে একটা নতুন উদ্ভিদ জন্ম দেওয়া পসিবল না। তাহলে এই উদ্ভিদ থেকে আমরা কি করবো? টিস্যু কালচারের মাধ্যমে সংখ্যা বাড়াবো। কিংবা পৃথিবীতে একটাই পুরুষ একটা উদ্ভিদ আছে, তাহলে পুরুষটা থেকে বাড়াইলাম, স্ত্রীটা থেকে বাড়াইলাম, ছড়াই দিলাম পৃথিবীতে। তাহলে যারা বিলুপ্ত প্রায়, তাদের ক্ষেত্রে আমরা টিস্যু কালচার করে সংখ্যা বাড়াইতে পারি, পারি কিনা মুহিম? আচ্ছা, ধীরে ধীরে নিচে আসি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে এখানে, বুঝছো মুহিব? টমেটো কি আছে? প্রোটোপ্লাস্ট ফিউশন বা পমেটো। আচ্ছা, আমরা দেখি এখানে ভালো করে, প্রথমে চিন্তা করি, পটেটো এবং টমেটো দুইটা আলাদা আলাদা স্পেসিস, রাইট? পটেটো এবং টমেটো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসিস। যদি কোনোভাবে এমন হয় যে পটেটোর একটা কোষ নিলাম, টমেটোর একটা কোষ নিলাম, নিয়ে একসাথে মিক্স করলাম, মিক্স করে আমরা একটা ওই টিস্যু, ওই কোষগুলা বা টিস্যুগুলাকে আমরা টিস্যু কালচার করলাম, তাহলে অনেকগুলো কোষ হবে না এখন? তাহলে সবগুলো কোষ কি মিক্স কোষ না? কার কোষ? পটেটো টমেটোর। তাহলে টিস্যু কালচার করলাম, করে প্রথমে ক্যালাস হইলো, ক্যালাস থেকে চারা হইলো। এখন চারাটা এসে যদি আমি রোপণ করি, তোমরা আমাকে বলো তো, যে গাছটা হইলো, চারাটা হইলো, এটা কিসের চারা? দুইটারই চারা, রাইট? একটা গাছ কিন্তু দুইটা। তাহলে মাটির নিচে কি হবে? আলু, আর মাটির উপরে কি হবে? টমেটো। মাটির নিচে আলু, উপরে হচ্ছে টমেটো, ঠিক আছে? সো এইটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট ফিউশন। আমি তোমাদের দেখাচ্ছি প্রোটোপ্লাস্ট ফিউশন কিভাবে হয়। কনসেপ্টটা বলছি, এখন আমরা জাস্ট মিলাই, না মিললে আমরা স্লাইডে গিয়ে মিলাবো। দেখো, দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি ব্যবহার করলাম না আমরা, আলাদা আলাদা স্পেসিস। প্রোটোপ্লাস্ট দুটোকে সংযুক্ত করলাম না মহিম আমরা? এটা একটা কোষ, এটা একটা কোষ, তার নিউক্লিয়াস, নিউক্লিয়াস, দিজ আর সাইটোপ্লাজম, দিজ আর সাইটোপ্লাজম। যেহেতু এগুলো উদ্ভিদ কোষ, তাহলে এক কাজ করি, আমরা দুইটারই আমরা কোষ প্রাচীরটা বাদ দিই, এটারও আমরা কোষ প্রাচীর বাদ দিলাম। তাহলে কোষ প্রাচীর বাদে যাই থাকে তাই প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর বাদে যাই থাকে তাই প্রোটোপ্লাস্ট, মানে এইটা পুরো প্রোটোপ্লাস্ট, এটা পুরো প্রোটোপ্লাস্ট। তাহলে দুইটাকে আমরা মিক্স করলাম, মিক্স করার পর আমরা কি পেলাম? ধরা যাক এখানে দুইটা নিউক্লিয়াস আছে, দুইজনেরই সাইটোপ্লাজম আছে, আছে কিনা মুহিব?
এখন এখান থেকে একটা চারা উৎপন্ন হয়েছে, নিচে আলু ধরতেছে আর উপরে কি ধরতেছে, আপেলের মতো টমেটো ধরতেছে, রাইট? ধরতেছে কি না? এখন একটা প্রশ্ন, যে এই দুইটা একসাথে করে লাভটা কি হলো? একসাথে করে কি লাভ হইলো? মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তাহলে সহজ কথা বলি, ধরা যাক আলু গাছে একটা জিন আছে, যে জিনটার কারণে অল্প নিউট্রিয়েন্টস পেলে আলু জন্মাইতে পারে, কিন্তু টমেটো গাছ অল্প নিউট্রিয়েন্টসে জন্মাইতে পারে না। তাহলে টমেটোর মধ্যে, এই গাছটার মধ্যে যেহেতু আলুরও জিন আছে, তাহলে আলুর জিনটা সাপোর্ট দিবে। আচ্ছা, অল্প নিউট্রিশনে যদি আমি বাঁচতে পারতাম, টমেটো সাহেব আপনাকে আমি বাঁচিয়ে দিচ্ছি। ওকে, আবার দেখো যেটা হয়, টমেটোর হচ্ছে লিফ রোল হয়। টমেটোর গাছের পাতাগুলো এরকম মানে কি হয়, রোল হয়ে যায়। তো আলু গাছের আবার এই স্পেশালিটিটা আছে, রোল হইতে দেয় না। তাহলে বলো তো, আলু এবং টমেটো যদি একসাথে হয়, তাহলে টমেটো কি আর একটা এক্সট্রা সার্ভিস পাইলো না? আবার একই জায়গায় দুইটা ফল পাইলা না? তাহলে অল্প জমিতে বেশি ফলন পাইলা না? তাহলে দুইটা গাছ পরস্পরকে সাপোর্ট করতে পারলো না? তাহলে পরস্পর সাপোর্টের মাধ্যমে অল্প জমিতে তোমাকে বেশি ফলন এনে দিল। মজাটা তো এই জায়গায়। তোমরা যারা ইঞ্জিনিয়ার হইতে চাও, ভবিষ্যতে, একটু জেনেটিক ইঞ্জিনিয়ার হও ভাই। পৃথিবীর জন্য নতুন নতুন কিছু ক্রিয়েট করে দিতে পারবা। যে একটু জেনেটিক ইঞ্জিনিয়ারও হও। সবাই শুধু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হইতে চাও, একটু জেনেটিক ইঞ্জিনিয়ার হও। মুহিব, আমরা একটু নিচে আসি, ঠিক আছে? তো দুইটা প্রোটোপ্লাস্ট আমরা সংযুক্তি করলাম, তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যেটা উৎপন্ন হলো, এটা সংকর না মুহিব? সংকর মানে কি জানো? যুক্ত। তাহলে সংকর উদ্ভিদ আমরা পেলাম। দেখো সাধারণত কি হয়, সংকরের ক্ষেত্রে কি হয়, যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু পরস্পর মিলিত হয়, তাই না? একটা সংকরায়নের ক্ষেত্রে একটা পুরুষ এবং একটা স্ত্রী গ্যামিট মিলিত হয়। কিন্তু এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম আমরা যে দুইটার প্রোটোপ্লাস্টের মিলন ঘটলো, তাই না মুহিব? আমি তোমাকে একটা জিনিস বলি, বলো তো, পুংগেমিট, এখানে দেখো, যদি এটা ডিম্বাণু হয়, শুক্রাণু কিন্তু এরকম, বুঝছো? শুক্রাণু কিন্তু আরো ছোট। তাহলে বলো তো, এর মধ্যে প্রচুর সাইটোপ্লাজম আছে না? এর মধ্যে কি সাইটোপ্লাজম অল্প না? তাহলে দুইটা কোষ যদি একসাথে হয়, তাহলে এই কোষের দিক থেকে কি পার্টিসিপেশন খুবই অল্প হইল না? হইল কি না? তাহলে তুমি এক কাজ করো, এইটার এইটা যদি পরস্পরের সাথে মিলিত হয়, এটাকে আমরা বলবো হচ্ছে জার্মিনাল ফিউশন। জার্মিনাল ফিউশন মানে জনন কোষের ফিউশন। এটা একটা জনন কোষ, ওটা একটা জনন কোষ, রাইট? রিপ্রোডাক্টিভ সেল এরা। বাট তুমি যদি এই ডিম্বাণুটা না নিয়ে তুমি একটা হচ্ছে কোষ নিলা, কি কোষ? তাহলে আমরা এটাকে বলবো মুহিব, সোমাটিক কোষ বলবো না, দেহ কোষ বলবো না। জনন কোষ যদি না নাও, সোমাটিক সেল নিচ্ছ কি না? শুক্রাণু যদি না নিয়ে পটেটোর বা টমেটোর তুমি আরেকটা সেল নিলে, তাহলে এটা সোমাটিক সেল কিনা? তাহলে এই ফিউশনটা কি ছিল? জার্মিনাল ফিউশন ছিল না, বা জনন কোষের ফিউশন। তাহলে এখানে আমরা কোষ নিলাম টমেটো থেকে আর পটেটো থেকে কোষ নিলাম, দুইটাই সোমাটিক কোষ বা দেহ কোষ, তাহলে এটার নাম কি? সোমাটিক ফিউশন না? সোমাটিক ফিউশন না? তাহলে এটাকে আমরা বলতে পারি না জার্মিনাল ফিউশন, ওইটার নাম হচ্ছে সোমাটিক ফিউশন। তোমরা কি এই জিনিসটা বুঝছো? শুক্রাণু যদি আমরা নিতাম পটেটো থেকে, ডিম্বাণু নিতাম হচ্ছে টমেটো থেকে, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে জনন কোষের ফিউশন। বাট আমরা কি করছি? আমরা শুক্রাণু ডিম্বাণু নেই নাই, কারণ শুক্রাণু ডিম্বাণুর কিছু ইস্যু আছে, শুক্রাণু সাইটোপ্লাজমে নাই। এই জন্য আমরা করছি, ওর গা থেকে একটা চিমড়িতে দেহকোষ নিছি, সোমাটিক সেল নিছি। পটেটোর গাছ থেকে একটা কি করছি? দেহকোষ নিছি। তাহলে পটেটো টমেটোর সোমাটিক সেল নেওয়ার কারণে এটাকে বলা সোমাটিক ফিউশন বা সোমাটিক হাইব্রিড। এটা জার্মিনাল হাইব্রিড, ওইটা সোমাটিক হাইব্রিড। তোমরা কি বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো কিনা বলো? বুঝতে পারছো কিনা? ক্লাস চলতেছে একটা, অন্য ক্লাসের আবেদন করতেছে এরা। এই বলো, এটার নাম কি সোমাটিক হাইব্রিড কিনা? তাহলে পরীক্ষায় যদি বলে সোমাটিক হাইব্রিড কাকে বলে, প্রশ্নের উত্তর দিতে পারবা? বলবা শুক্রাণু এবং ডিম্বাণু ব্যতীত দুইটি আলাদা প্রজাতির, শুক্রাণু ডিম্বাণু বাদ দিয়ে দুইটা আলাদা প্রজাতির জীবের দেহকোষ বা সোমাটিক কোষের মিলনকেই বলা হয় সোমাটিক হাইব্রিড। শুক্রাণু ডিম্বাণু বাদ দিয়ে দেহকোষ দুইটা আলাদা প্রজাতির, সোমাটিক হাইব্রিড। ওকে, দিস ইজ সোমাটিক হাইব্রিড। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এটাতে দেখো সাইটোপ্লাজমের ফিউশন হয়, নিউক্লিয়াসগুলো কিন্তু আলাদা থাকে। এই দেখো, আমি একটু তোমাকে বলি, যেটা এই জায়গাটা দেখো, টমেটো
পটেটো, এর নিউক্লিয়াস এর নিউক্লিয়াস, একটু ভালো করে খেয়াল করে দেখো, দুইজন যখন একসাথে হয় একটু ভালো করে দেখো, সাইটোপ্লাজমগুলো মিক্স হয়ে গেল, এর যে সাইটোপ্লাজমগুলো এগুলো মিক্স হয়ে গেল। এইটা যদি আলাদা না থাকে, এইটা যদি আলাদা না থাকে, তাহলে পরে তুমি উপরে কিভাবে টমেটো আর নিচে কিভাবে পটেটো তৈরি করবা আলাদা যদি না রাখো? তাহলে বলো তো এরা দুজন আলাদা থাকবে না নিউক্লিয়াস দুটা? তাহলে এ কি করবে? এ টমেটোর যদি হয় তাহলে উপরে টমেটো বানাবে, এ যদি পটেটোর হয় নিচে পটেটো বানাবে, আর সাইটোপ্লাজমগুলো শুধু মিক্স হবে। তোমরা আমাকে বলো তাহলে সোমাটিক হাইব্রিডে নিউক্লিয়াস কি মিক্স হবে? বলো তো কমেন্টে, নিউক্লিয়াস মিক্স হবে? নিউক্লিয়াস মিক্স হয়ে গেলে কিন্তু তোমরা আলাদা আলাদা দুইটা ফল পাইতা না। বুঝতে পারছো তোমরা? তাহলে সোমাটিক ফিউশনে নিউক্লিয়াস দুটো ফিক্স হবে না, ফিউশন হবে না, এরা আলাদা থাকবে, শুধু সাইটোপ্লাজমগুলোর ফিউশন হবে। ওকে মুহিব? আচ্ছা, ওইটাই বলছে এখানে। তাহলে বলো তো সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের যদি ফিউশন হয় এটাকে আমরা কি বলতে পারি? সহজ কথায় একই টার্ম, কি বলতে পারি? সাইব্রিড। তাহলে এই যে পুরো জার্নিতে আমরা যা যা দেখলাম, যা যা টার্ম শিখলাম, এই জায়গায় আমি একসাথে বলতেছি। দেখো, প্রথমে কি ছিল? প্রোটোপ্লাস্ট ফিউশন। এটা একটা টার্ম ছিল, পরীক্ষায় এটা আসতে পারে, প্রোটোপ্লাস্ট ফিউশন কি জিনিস, তাহলে এটা আমরা এক্সপ্লেইন করব। এরপরে আমরা দেখছিলাম সোমাটিক হাইব্রিড, তাই না মুহিব? হাইব্রিড। এরপর কিছুক্ষণ পরে এসে বলতেছে সাইব্রিড। তাহলে তিনটা আলাদা আলাদা টার্ম পেলাম, তিনটা নিয়ে আমাদের একটু ক্যাচাল হয়ে গেল, তাই না মুহিব? তাহলে বলো তো প্রোটোপ্লাস্ট ফিউশন মানে কি? ফিউশন মানে যুক্ত হওয়া। তাহলে আমরা বলবো একটি কোষের প্রোটোপ্লাস্ট অপর আরেকটা প্রজাতির প্রোটোপ্লাস্ট পরস্পরের সাথে মিলিত হলে কি হবে মুহিব? দিস ইজ প্রোটোপ্লাস্ট ফিউশন। কোষ প্রাচীর বাদে কি? কোষ প্রাচীর বাদে, কোষ প্রাচীর কিন্তু ভেঙে ফেলা হয় গবেষণাগারে। এটার কোষ প্রাচীরটা আমরা ভেঙে ফেলবো, এটার কোষ প্রাচীর ভেঙে ফেলবো। কোষ প্রাচীর বাদ দিলে দুইটা মিলে কিন্তু এটাও প্রোটোপ্লাস্ট, এটাও প্রোটোপ্লাস্ট। তাহলে দুইটা প্রোটোপ্লাস্ট। প্রজাতি কয়টা? একই না ভিন্ন ভিন্ন প্রজাতি? পটেটোর সাথে পটেটো অ্যাড করে লাভ আছে? টমেটোর সাথে টমেটো অ্যাড করে লাভ আছে? পটেটো টমেটো একসাথে করতে হবে। তাহলে এই কথাটা বলতে হবে, দুইটা আলাদা প্রজাতির প্রোটোপ্লাস্টকে যদি আমরা একত্রিত করি, এটাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট ফিউশন। নিচে বলবা পটেটো এবং টমেটোর ক্ষেত্রে দেখা হয়, পটেটো এবং টমেটোর ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন হয়। ঠিক আছে, এই লাইনটা লিখবা। এবার যদি জিজ্ঞেস করা হয় সোমাটিক হাইব্রিড, সেম কথা বলবা যে জনন কোষ শুক্রাণু ডিম্বাণু বাদে, দিস ইজ শুক্রাণু, দিস ইজ ডিম্বাণু, তাহলে এই দুটো বাদে একটি কোষের সোমাটিক সেল আরেকটি প্রজাতির সোমাটিক সেলকে যদি আমরা ফিউজ করি, দ্যাট ইজ কল্ড সোমাটিক হাইব্রিড। তাহলে এই যে যেটা পেলাম এটার নাম কি? সোমাটিক হাইব্রিড। একটু বলো তো এখানে নিউক্লিয়াস দুটো আলাদা থাকবে কিনা? থাকবে। তাহলে এটা বলবা যে দুইটা আলাদা আলাদা প্রজাতির সোমাটিক সেল এবং সোমাটিক সেল, মানে শুক্রাণু ডিম্বাণু বাদে অন্য সেলগুলোকে বলা হয় সোমাটিক সেল। সোমাটিক সেল বা দেহকোষ যদি মিলিত করি, তাহলে তাদের সাইটোপ্লাজমগুলো মিক্স হবে, নিউক্লিয়াসগুলো আলাদা থাকবে, এই ধরনের ফিউশনকে বলা হয় সোমাটিক হাইব্রিড। ঠিক আছে, এবার চলো তো সাইব্রিড কি? সেম কথা, এই যে এখানে দেখলা না, সাইটোপ্লাজম মিলন হইল। বলবা যে সোমাটিক হাইব্রিড তৈরির সময় সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমগুলো মিক্স হয়, নিউক্লিয়াসগুলো মিক্স হয় না। এই জন্য এটার আরেকটা নাম কি? সাইব্রিড। একই কথা না? ঘুরে ফিরে একই কথা না? তোমাকে শুধু ঠিক করতে হবে যে তুমি লিখবা কি। বলো বন্ধুরা, তোমরা বুঝছো কিনা? ভাইয়া প্রোটোপ্লাস আর প্রোটোপ্লাজম কি একই? হ্যাঁ একই। বলো বুঝছো কিনা? প্রশ্ন যেভাবে আসুক না কেন, আনসার যেন আমি করতে পারি। ঠিক আছে, এই যে দেখো একসাথে মিলিত হওয়ার পর আমরা এটাকে কি বলি? পটেটো এবং টমেটো। অনেকে কিন্তু পটেটো আগে বসবে নাকি টমেটো আগে বসতে বোঝে না। তাহলে মনে রাখবা টি আগে, ওকে? তাহলে টমেটো পরে, পটেটো আগে, আলু আগে। আমাদের দেশে আমরা আলু বেশি খাই, ঠিক কি না? তাহলে আলু আগে, পটেটো আগে, মেটো। আচ্ছা, যদি উল্টা হতো কি হতো? পটেটো কি হতো? টমেটো প্লাস পটেটো, টোটাটো। সো ইটস নট পসিবল। ওটা শুনতেও খারাপ লাগে, এই জন্য এরা এই কামটা করছে, বুঝছো? সৌন্দর্যের দিকেও বেশ নজর দিয়েছে। মানুষজন বলবে এত কঠিন। হ্যাঁ, এটা যদি অন্যরা কেউ করতো না, এটা কঠিন করে ফেলতো, তাই না?
মুহিম, তোমাদের কথা চিন্তা করে এটা সহজ করে ফেলছে। নাও টক অ্যাবাউট মেরিস্টেম কালচার। এই বলো তো মেরিস্টেম মানে কি? কমেন্ট বক্সে আমি উত্তর জানতে চাই দ্রুত সবাই। হোয়াট ইজ মেরিস্টেম? ভাইয়া নিউক্লিয়াসের মিলন হইলে কি হইতো, এটা পরে আলোচনার বিষয়। তারপরেও বলি, নিউক্লিয়াস যদি মিলিত হইতো তাহলে দুই নিউক্লিয়াসের মধ্যে ঝগড়া লাগতো, কার জিন কাজ করবে কেউ জানতো না, এলোমেলো হয়ে যেত। ওটা ভিন্ন প্রজাতির কোনো উদ্ভিদ হইতে পারতো। আর একটা জিনিস মনে রাখবা, ভিন্ন ভিন্ন প্রজাতির নিউক্লিয়াস কিন্তু মিলিত হয় না। মুহিব, তুমি বুঝছো এটা? ভিন্ন ভিন্ন প্রজাতির মিলিত হয় না, যেমন মানুষ কিংবা হচ্ছে গরু, তাদের সংকরায়ন পসিবল না। বুঝতে পারছো? আচ্ছা, অনেকেই বলছে যে মেরিস্টেম মানে ভাজক টিস্যু। আচ্ছা তোমরা বলো তো, ভাজক টিস্যু মানে বাচ্চা টিস্যু না, নবীন টিস্যু না, জীবাণুমুক্ত টিস্যু না, পৃথিবীতে আসছে কোনো পাপ নাই এরকম টিস্যু কিনা? আল্লাহ এই ভিডিও যদি কাইটা দেয়। এই বলো কচি টিস্যু। ওকে, ভেরি গুড। তাহলে বলো তো, যদি কখনো জিজ্ঞেস করে মেরিস্টেম কালচারের সুবিধা কি, এই লাইনটা অবশ্যই বলবা। এটা পরীক্ষায় আসে, বুঝছো, যে রোগ জীবাণু মুক্ত একটি জীব জন্ম নিতে পারে। মেরিস্টেম কালচারের সুবিধা কি? যেগুলো কচি ভাজক জীবাণুমুক্ত কেবল জন্ম নিয়েছে, তাহলে এরা জীবাণুমুক্ত জীব জন্ম দিতে পারে। ঠিক আছে, এবার চলে আসি অল্প সময় অধিক চারা। এই কথাটা কি সত্য না? আম গাছ থেকে নিয়ে এসে গবেষণাগারের মধ্যে 7 দিনের মধ্যে দেখবা বা 14-15 দিনের মধ্যে দেখবা চারা হয়ে গেছে। আম গাছ জন্মাইতে 10 বছর লাগে। তারপর হচ্ছে আম গাছ থেকে আম তৈরি হইতে হয়, তৈরি হওয়ার পর আবার আম গাছ থেকে চারা হইতে হয়। আম গাছ দিছে 12টা আম, কিন্তু আম গাছ থেকে যদি আমি টিস্যু কালচার করি তাহলে আমি লাখ লাখ চারা উৎপন্ন করতে পারবো। পারবো কিনা অল্প সময়ে? অল্প সময় অধিক চারা, ভেরি গুড। এই যে দেখো, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু এটা দেখা হয়, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। অল্প সময় অধিক চারা কার ক্ষেত্রে দেখা যায়? চন্দ্রমল্লিকা। ঠিক আছে, মনে রাখা খুব কঠিন। তারপরে দেখো, যুক্ত বর্ণনা দন্ত ন দ র 3 ল ল 4। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 4 2 6টা বর্ণের মধ্যে আরো 3টা বর্ণ এক্সট্রা আছে। তাহলে অল্প জায়গায় অধিক বর্ণ, ঠিক কিনা? অল্প জায়গায় অধিক বর্ণ, তাহলে অল্প সময় অধিক চারা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, মনে থাকবে? ভেরি গুড। এইটার কথা তোমাদের মনে আছে? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন। লাস্ট ক্লাসে আমি বলছিলাম, যদি তুমি পরাগধানী বা পরাগরেণু থেকে কোনো কোষ নাও, ওগুলো হ্যাপ্লয়েড কোষ না ওগুলা, ঠিক কিনা? পরাগধানী থেকে নিলা তুমি বা পরাগরেণু থেকে, ওখানে তো মিওসিসের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হচ্ছিল। শুক্রাণু তো হ্যাপ্লয়েড, তাহলে ওখানকার কোষগুলো যেগুলো আছে ওরাও হ্যাপ্লয়েড। তাহলে দেখো হ্যাপ্লয়েড তৈরি করা পসিবল। চায়না কিন্তু এই কাজটা করছে। দেখো, হ্যাপ্লয়েড ধান এবং হ্যাপ্লয়েড গম তৈরি করছে। জিন ঘুয়া 1, এইটা হচ্ছে গম। ঠিক আছে মুহিব, তাহলে আমি এইভাবে মনে রাখবো, ঘতে ঘম, ঘতে গম। তাহলে জিন ঘুয়া যেটা সেটা হচ্ছে গম, তাহলে গুয়ান যেটা সেটা হচ্ছে ধান। খুব কঠিন না? উল্টা হয়ে গেছে না? এটা এটা গতে গম হওয়ার কথা ছিল, উল্টা। এটা মাথায় রাখবা তোমরা, জিন ঘুয়া। এখন এখানে কথা হচ্ছে অ্যান্ড্রোজেনিক কথাটা কেন বলছে, দেখি তোমরা পারো কিনা কমেন্ট বক্সের মধ্যে। কারা পারো, কারা এক্সট্রিম ট্যালেন্টেড আমি দেখতে চাই। যারা পারবা মনে রাখবা, তারা তারা হচ্ছে হার্ভার্ড মেডি স্কুলে চান্স পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন। অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড কেন বলছে? পরাগ সম্পর্কিত। কে বলছে? স্বামী সম্রাট। আর সাবাস, স্বামী সম্রাট। তুমি মেডিকেলের জন্য না করে তুমি হার্ভার্ড মেডি স্কুলের জন্য প্রিপারেশন নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দোয়া করি তোমরা অনেক বড় বড় জায়গায় যাও, দেশেই যেন তোমাদের পড়ালেখা শেষ না হয়। ঠিক আছে। অ্যান্ড্রো শব্দের অর্থ পুরুষ। এই বলো তো, পরাগধানী পুরুষ নাকি গর্ভাশয় পুরুষ? বলো তো। অ্যান্ড্রো মানে কি? পুরুষ, রাইট মুহিম? তাহলে পরাগধানী থেকে যেহেতু কোষ নিয়ে চাষ করলো বা পরাগ রেণু থেকে নিল, এই জন্য এটাকে বলবো আমরা অ্যান্ড্রোজেনিক বা পুরুষ অংশ থেকে আসা। জেনিক মানে তৈরি, অ্যান্ড্রোজেনিক পুরুষ অংশ থেকে তৈরি ধান, পুরুষ অংশ থেকে তৈরি গম। মনে থাকবে? মনে থাকবে? ওকে, ভেরি গুড। পরীক্ষায় যদি এরকম দেয়, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান কোন অংশ থেকে নেওয়া হয়েছে? পরাগধানী, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। নাম দেখেই বুঝবে অ্যান্ড্রো, আচ্ছা পরাগধানী, রাইট? আচ্ছা,
এই যে এই লাইনটা দেখবা, পোয়াসি মানে ঘাস গোত্র যেগুলো আর কি, সোলানেসি, ব্রাসিকেসি বলতে সরিষার কথা বোঝায়, বুঝছো? ঘাস, সরিষা এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে কিন্তু এই সেম কাজ করে কিন্তু হ্যাপ্লয়েড জীব তৈরি করা পসিবল হয়েছে। হ্যাপ্লয়েড জীব, দ্যাট ইজ কল হ্যাপ্লয়েড লাইন। ঠিক আছে, একটু কষ্ট করে পড়লো, কারণ মেডিকেল এডমিশন এখান থেকে প্রশ্ন আসছিল, বুঝছো? এই যে এই জায়গায় এসে আমার নিজের মেজাজ খারাপ করে দেয়, সোমাক্লোনাল আর গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। দেখো, কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ, তোমরা এই জিনিসটা দেখো, এটা একটা গমের নাম বলছে, এডিএইচ আই, গম। যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমাক্লোনাল ভেরিয়েশন বলে। বন্ধুরা, তোমরা এই জিনিসটা বলো তো, আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু বলতে কি বোঝাচ্ছে? যেটাকে আমরা টিস্যু কালচার করতেছি, যে কোষ বা টিস্যুগুলোকে, রাইট? এই পোর্শনটা কি বুঝছো? আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু। একটা গাছ থেকে ওই যে এক্সপ্লান্টটা নিয়েছিলাম না, ওইটার নামে তো আবাদি কোষ বা টিস্যু, ঠিক কি না? বলো, দ্রুত বলো। পার্ট পার্ট করে বুঝতে হবে, নইলে পসিবল না মনে রাখা। এটা নীলা নেওয়ার পর তুমি কিছু প্রকরণ পাইলা, জন্ম দিলা। বলো তো এবার, আম গাছ থেকে আম গাছ আসবে নাকি আম গাছ থেকে কাঁঠাল গাছ আসবে? বলো, আম গাছ থেকে আম আসবে নাকি কাঁঠাল গাছ আসবে? আম আসবে। মায়ের মতো দেখতে কি সন্তান হবে কিনা? এই হবে কিনা? তাহলে বলো তো, ক্লোন হচ্ছে না? ক্লোন হচ্ছে না? তাহলে ক্লোন কথাটা পাইলাম কিনা? আচ্ছা, এবার বলো তো, আম গাছ থেকে আমরা একটা কোষ টান দিয়ে নিছি, এটা শুক্রাণু নিছি না ডিম্বাণু নিছি না তার শরীর থেকে দেহকোষ নিছি? বলো তো, তার শুক্রাণু ডিম্বাণু নিছি নাকি দেহকোষ নিছি? দেহকোষ। দেহকোষকে কি কোষ বলে? সোমাটিক সেল। তাহলে দেখছো, সোমা, তার মানে এই যে আমরা যে এক্সপ্লান্টটাকে চিন্তা করতেছি, এক্সপ্লান্ট থেকে আমরা নতুন উদ্ভিদ পয়দা করলাম, এটা একটা ক্লোন উদ্ভিদ, মাতৃ উদ্ভিদের ক্লোন। এবং যে কোষগুলো নিছিলাম আমরা, এগুলো হচ্ছে সোমাটিক সেল, রাইট? তাহলে আমরা যেটা পেলাম, দ্যাট ইজ কল সোমাক্লোনাল ভেরিয়েশন। দ্যাট ইজ কল সোমাক্লোনাল ভেরিয়েশন। আচ্ছা, একটু নিচে চলে আসি, সেটা হচ্ছে গ্যামিট থেকে যদি আমরা নিতাম, মানে এই জায়গাটা কিসের কথা বলছে বুঝছো? আইদার একটা ডিম্বাণু নিলাম, ডিম্বাণু কোষ কিংবা শুক্রাণু কোষ নিলাম, তাহলে বলো তো, এইটা থেকে যদি আমরা একটা জীব তৈরি করি, ওইটাকে তাহলে আমরা গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন বলবো না? এগুলো গ্যামিট না, শুক্রাণু ডিম্বাণু, দ্যাট ইজ কল গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। এখন যদি তোমার প্রশ্ন করি, বলো তো এখানে হ্যাপ্লয়েড কোনটা এবং ডিপ্লয়েড কোনটা? বলো। সোমাক্লোনাল ভেরিয়েশন এবং গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন যে উদ্ভিদগুলো পেলাম আর কি, মানে যে উদ্ভিদগুলো পেলাম, হ্যাপ্লয়েড কোনগুলা, ডিপ্লয়েড কোনগুলা? গ্যামিটোক্লোনাল, শুক্রাণু ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড এন, তাহলে যে শুক্রাণু ডিম্বাণু থেকে যে উদ্ভিদগুলো আমরা পাবো জন্ম দিয়ে, তারা ওইভাবে এন, তাহলে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন হচ্ছে এন। আর সোমাটিক সেল ইউজুয়ালি 2n হয়, তাহলে সোমাক্লোনাল ভেরিয়েশনের উদ্ভিদগুলো আমরা 2n পাবো বা ডিপ্লয়েড পাবো। ঠিক আছে, প্রশ্ন যেমনই করুক না কেন, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দিয়া টিচারকে কনফিউজ করে দিতে হবে, টিচার যেন ভাবে বাপরে আমার থেকেও বেশি জানে, তাই না? পড়ালেখা করো, চিন্তার দ্বার খোলো। যে পড়ালেখায় চিন্তার দ্বার খুলবে না, সে পড়ালেখা করে লাভ নেই। একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আবাদি টিস্যু কোনটা? আবাদি টিস্যু বলতে কালচার টিস্যুর কথা বলছে, ওইটাই বাংলায় বলছে আবাদি টিস্যু। মানে একই বই, একই পৃষ্ঠা, একই জায়গায় দুই ধরনের শব্দ ব্যবহার করছে, স্টুডেন্টরা তো কনফিউজড হবে। ওই যে গাছ থেকে আমরা সিমটি দিয়ে যে টিস্যুগুলো নিয়ে এসেছি, দ্যাট ইজ কল এক্সপ্ল্যান্ট, সেগুলোর নামই হচ্ছে আবাদি টিস্যু, রাইট মুহিম? সেগুলোর নামই আবাদি টিস্যু। ওকে, ভেরি গুড। ফেসবুকটা একটু বের করো তো, কি অবস্থা দেখি এদের। ফেসবুকে কতজন আছে কিছু দেখা যাচ্ছে না কেন? সাইকেল কত? 3। ভেরি গুড। ক্লাসের টোটাল স্টুডেন্ট 54 থেকে 60 জনের মতো। খুশি আমি, অনেক স্টুডেন্ট। আচ্ছা, বাকিগুলো পারবা? মানে আমরা যে স্লাইডে গিয়ে দেখাবো সেটা সুযোগই হয়েছিল, এত ইনফরমেশন এদিকে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা স্লাইড ব্যবহার করব। ট্রান্সজেনিক উদ্ভিদ, এই
ট্রানজেনিক নিয়ে আমরা যেহেতু এরপরের টপিকটা ট্রানজেনিক, বুঝছো, টিও বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেখানে গিয়ে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এগুলো এখানে বলার মতো কিছু না আর কি, জাস্ট রিডিং পড়বা। ভ্রূণ উদ্ধার, এই যে দেখছো মাঝে মাঝে হয় কি, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আলাদা আলাদা দুইটা প্রজাতির মধ্যে যদি সংকরায়ন হয়, তাহলে যে বাচ্চাগুলো হবে তারা বন্ধা হয়। লাইগার নাম শুনছো তোমরা? লায়ন এবং টাইগারের বাচ্চার নাম হচ্ছে লাইগার, নাম শুনছো? এখন অনেকের মাথার মধ্যে আছে বিজয় দেওয়ারাকুন্ডা, তাই না? আচ্ছা, লাইগারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, লাইগার, ও জিজ্ঞেস করছে রিকম্বিনেন্ট ডিএনএ কি, ওটা পড়বো ভাই, পড়বো পরের ক্লাসে, পরে একটা বিশাল টপিক রিকম্বিনেন্ট ডিএনএ, 2 দিন লাগবে। লাইগারের ক্ষেত্রে আমি বলি, লাইগার কিন্তু প্রজনন করে বাচ্চা পয়দা করতে পারে না, ঠিক আছে? সো একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইগারে বাচ্চা হবে, লায়নে বাচ্চা হবে, কিন্তু লায়ন টাইগারে যে বাচ্চা হবে, প্রথম যে বাচ্চাটা, এ কিন্তু আর বাচ্চা পয়দা করতে পারবে না। তাহলে তোমরা এবার বলো তো আমাকে, এবার যদি আমরা লাইগারের শরীর থেকে সিমটি দিয়ে কোষ এনে টিস্যু কালচার করি, তার কি আমরা ক্লোন করতে পারবো কিনা বলো? লাইগারের শরীর থেকে কিছু টিস্যু এনে যদি চাষ করি, ক্লোন করতে পারবো কিনা? আরে সাবাস! তাহলে দেখো ইন্টারমিডিয়েটে তোমরা ক্লোন এক্সপার্ট হয়ে গেছো সবাই, ঠিক না? তাহলে ওইটাই বলছে যে প্রথম বংশধরে যে বাচ্চাগুলো হয়, লাইগার যেগুলো পেলাম, এরা সবাই বন্ধা হয়, স্টেরাইল, বন্ধা, বাচ্চা দিতে পারে না। এই জন্য এদের ক্ষেত্রে আমরা টিস্যু কালচার করি। এই যে এটা পরীক্ষায় আসছিল, দেহজ ভ্রূণ সৃষ্টি, এইটা পরীক্ষায় আসছিল, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট লাস্ট এই বছরে, সেটা হলো দেহজ ভ্রূণ সৃষ্টি। এটা আবার করছিল কি, তারা ইংলিশে দিয়ে দিছে। আচ্ছা বলো, সোমাটিক কথাটার মাধ্যমে কি দেহ বোঝায় না? ভ্রূণ মানে কি এমব্রায়ো না? এমব্রায়ো, তৈরি মানে হচ্ছে জেনেসিস। বলতো, দেহজ ভ্রূণ সৃষ্টির ইংলিশ যদি আমরা করি বা বায়োলজিক্যাল টার্ম যদি আমরা করি, আমরা এটা পাবো কিনা? সোমাটিক এমব্রায়োজেনেসিস। বলো, সোমাটিক এমব্রায়োজেনেসিস হবে কিনা? ওকে, ভেরি গুড। এখন দেখো, সোমাটিক এমব্রায়োজেনেসিস এই শব্দগুলো তুলে যদি আমরা এখানে বসাইতাম, তাহলে আমাদের পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে আনসার করতে পারতাম আমরা। কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে পরীক্ষায় এইটা করছে, উত্তর দিচ্ছে গাজর, বুঝছো? পোলাপান্না তো বোঝে নাই, ইভেন যখন সলভ করতেছে টিচাররা অনলাইনের মধ্যে, তারা উত্তর বাইর করতে পারতেছে না। তো তোমাকে বাংলার পাশাপাশি ইংলিশটা তুমি যখন কাভার করবা, তখন এই ধরনের প্রশ্নের তুমি উত্তর করতে পারবা। তাহলে এই জিনিসটা মনে রাখবা, গাজর এবং আলফা আলফা, এটা হলো ঘাস, যেটা খায়, ওই ছাগলে খায়, বুঝছো? এই গাছগুলা থেকে তুমি কি করতে পারবা? দেহকোষ নিতে পারবা, নিয়ে তুমি ভ্রূণ বা গাছ, উদ্ভিদ তৈরি করতে পারবা। ওই আগের কথাই আর কি, গাজর গাছ থেকে এক চিমটি দিলা, কোষ নিয়ে টিস্যু কালচার করলা, অসংখ্য ভ্রূণ হবে। আলফা আলফা থেকে কিছু টিস্যু নিলা, নিয়ে কি করতে পারো? অসংখ্য ভ্রূণ বা গাছ চারা তৈরি করতে পারবা। এই তো, এই কথাটা এখানে বলছে। তাহলে মনে রাখবা, সোমাটিক এমব্রায়োজেনেসিস মানে হলো দেহজ ভ্রূণ সৃষ্টি। দেহজ ভ্রূণ সৃষ্টি গাজর এবং আলফা আলফার ক্ষেত্রে করা হয়। মেডিকেলে যেহেতু এটা আসছিল, আমার মনে হচ্ছে চোখ এমনি পড়বে, এটাতে বেশি ফোকাস দেওয়ার দরকার নেই, ওটা এমনি মনে থাকবে। আর এগুলো রিডিং পড়ো, এগুলোতে পড়ানোর কিছু নেই, এগুলো রিডিং পড়বা, এগুলো রিডিং। এই যে এটা দেখো, ব্রাক, স্টেভিয়ার পাতা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করে। ওকে, এগুলো রিডিং পড়বে, এগুলোতে তেমন কিছু নেই। আজকে আমরা টিস্যু কালচার শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ক্লাস কতক্ষণ হয়েছে মুহিম? থাকো তো 39 বা 40 মিনিটের মতো, রাইট? একটানা কথা বলছি, 10 মিনিটের ব্রেক বাদ দিলে তো 1 ঘন্টায় হয়ে গেছে। বাট তুমি এক কাজ করো, এখানে হচ্ছে এই মনে রাখো, বায়োটেকনোলজিতে যে প্রশ্ন আসবে পরীক্ষায়, আমরা কিন্তু 50% কভার করে ফেলছি, কনফার্ম এখান থেকে প্রশ্ন আসবে। এখান থেকে যদি না আসে, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে কিন্তু প্রশ্ন আসবে, লাস্ট ডেতে আমি বলছিলাম। তাহলে এই টপিক আর ওই টপিক পড়লে 100% এই চ্যাপ্টার কভার করা যায়। আমি বলবো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নের উত্তর করে না, বেশিরভাগই ভয় পায়, কারণ চ্যাপ্টারগুলোতে ইরিলেভেন্ট কথা অনেক বেশি। সো আমরা তো সবগুলোকে রিলেভেন্ট করতেছি, একটা আরেকটার সাথে ক্রস কমিউনিকেশন করে দিচ্ছি, পরীক্ষায় যেন আমরা এটা থেকে আনসার করতে পারি। আর প্রচুর পরিমাণে এমসিকিউ আসে এখান থেকে, এডমিশনের সময়ও, একাডেমিক এবং এডমিশনের সময়ও।
চেষ্টা করবা প্রচুর পরিমাণে মাথা খাটাইতে, যত বেশি মাথা খাটাবা এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ভালো লাগবে। কারণ কেরিয়ার বলে একটা কথা আছে না, বায়োলজি পড়লাম ভাইয়া কেরিয়ার কি, এই চ্যাপ্টারটা হচ্ছে কেরিয়ার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাই তোমাকে শেখাবে তোমার কেরিয়ারটা এদিকেও নিয়ে যেতে পারো কি না। খুবই দারুণ একটা কেরিয়ার এটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই চ্যাপ্টারটা। প্লিজ মহিম, এই প্রশ্ন করো, প্রশ্ন করো, মাইক্রোফোন ওপেন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে আমরা যে টিস্যু কালচারটা করি ওই ক্ষেত্রে তো শুধু ওই প্রজাতিগুলো বন্ধ হয়, নাকি সব ক্ষেত্রে টিস্যু কালচারে তো সকল প্রজাতি বন্ধ হয়? তোমার প্রশ্নে একটু গন্ডগোল আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তুমি আরেকবার প্রশ্নটা বলো। ভাইয়া, সকল টিস্যু কালচারে কি উৎপন্ন প্রজাতিগুলো বন্ধ হয়, নাকি শুধু সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে এই টিস্যু কালচারটা করে ওইখানে বন্ধ হয়? এইটা ভালো বলছো, এবার প্রশ্নটা ঠিক হয়েছে। দেখো, আম গাছ থেকে টিস্যু কালচার করে আমরা কিন্তু আম গাছে জন্ম দিই, তাহলে এগুলো কি সংকর? এগুলো তো রিয়েল, বাবা ছিল যেমন সন্তানও তাই। সংকর মানে হচ্ছে একই উদ্ভিদের মধ্যে দুই প্রজাতি। এগুলো কি দুই প্রজাতি না আম গাছ থেকে আম গাছ আসলো? অনলি এক প্রজাতি না? তুমি আমার কথা বুঝতে পারতেছো? সো দিজ আর নট হাইব্রিড, এগুলো সংকর নহে, হাইব্রিড নহে। তাহলে এরা তো বাচ্চা পয়দা করতে পারবে, এরা কি করতে পারবে? F1 থেকে নতুন বংশধর F2 দিতে পারবে, চলতে পারবে, কোনো ইস্যু নাই। ওকে, কোনো ইস্যু নাই। বাট তুমি চিন্তা করো, আম গাছের সাথে কোনো কারণে তুমি একটা বড়ই গাছের তুমি হচ্ছে মিলন ঘটাইলা, তাহলে এখন একটা গাছ চলে আসবে যেটা আম গাছের মতো হবে বা বড়ই গাছের মতো। এটা একটা সংকর উদ্ভিদ, রাইট? তুমি বলো তো, দুইটা আলাদা আলাদা প্রজাতি এটার মধ্যে না? জি। সো দিস ইজ টমেটো, দিস ইজ পটেটো, তাহলে এটা কি আসলো? পমেটো। এইটা কিন্তু সংকর। এ বাচ্চা পয়দা করতে পারবে কিনা এটা আমাদের ইস্যু হওয়া উচিত। সো এইটার ক্ষেত্রে যেটা হবে, এইটা হচ্ছে F1 থেকে F2 তে যাইতে পারবে না। তাহলে এর ক্ষেত্রে ভবিষ্যতে যদি আমরা কিছু করতে চাই, তোমরা আমাকে বলো তো, এরা পিতৃ উদ্ভিদ, সন্তান উদ্ভিদ, তাহলে এগুলো F1 না? মহিব, এগুলো F1 না? জি। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো তো নাকি? তাহলে এ কিন্তু আর বাচ্চা পয়দা হয়তো বা করতে পারবে না, এ বাচ্চা পয়দা করতে পারবে না, কারণ এর শরীরের ভেতরে ডাবল হচ্ছে নিউক্লিয়াস, দুই 4 সেট ক্রোমোজোম, এটা প্রায় ইম্পসিবল। মানে এটা নতুন বাচ্চা পয়দা করতে গেলে, শুক্রাণু ডিম্বাণু ক্রিয়েট করতে গেলে অনেক ক্যাসাল আছে। সো এ হয়তো বা করতে পারবে না, যেহেতু এর প্রথম বংশধর সে, তাহলে সে F1, তাহলে এর বাচ্চা দিতে পারবে না। তাহলে এর ক্ষেত্রে আমাদের নতুন যদি আমরা পমেটো জন্ম দিতে চাই, এ তো পমেটো মহিব, এটা পটেটো, এটা টমেটো, বাট এই পমেটো, এর ক্ষেত্রে তুমি নতুন আর বাচ্চা পয়দা করতে পারবে না। তাহলে বেটার কি, এর একটু টিস্যু নিয়ে গিয়ে আমরা কি অনেক গাছ জন্ম দিতে পারি কিনা? এর একটু টিস্যু নিয়ে গিয়ে অনেক গাছ জন্ম দিতে পারি কিনা? তাহলে দেখছো F1টা কিন্তু বন্ধা, F1 কিন্তু বাচ্চা পয়দা করতে পারছে না। তখন আমরা কার হেল্প নিলাম? টিস্যু কালচারের হেল্প নিলাম। টাইগার, লায়ন, সিয়ার, টাইগার, লায়ন, দিস ইজ লাইগার। ওকে, এ আর বাচ্চা পয়দা করতে পারছে না, তাহলে এই প্রথম বংশধর, তাহলে এর শরীর থেকে আমরা কি নিব? কিছু কোষ নিব, নিয়ে নতুন অনেকগুলো লাইগার জন্ম দিব, বাট ডেফিনেটলি টিস্যু কালচারের মাধ্যমে, ক্লোনিং এর মাধ্যমে। বুঝতে পারছো? জি ভাইয়া, তাহলে ওই F1 থেকে আমরা যে টিস্যু কালচারটা করব ওই ক্ষেত্রে যে বাচ্চাগুলো উৎপাদন হবে ওগুলা কি প্রজনন করতে পারবে? সেম 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 সেম, ওরা বাচ্চা পয়দা করতে পারবে না, সবাই, কেউ ফার্টাইল না। বাড়াইতে চাইলে তোমাকে শুধু টিস্যু কালচার বা ক্লোনিং এর ভেতরেই যাইতে হবে। তাইলে ভাইয়া ওই যে যে হাইব্রিড ধান বা হাইব্রিড গম বা ভুট্টা বলে, ওই ক্ষেত্রে কি এরা সংকর করে নাকি শুধু মানে ওটা কিভাবে করে? হাইব্রিড ধান, হাইব্রিড গম কিন্তু ওগুলো ডিফারেন্ট টপিক, বুঝছো? ওগুলাতে যে ওই দুইটা আলাদা আলাদা প্রজাতির আসে তা কিন্তু না, বরং ওগুলোর ভেতরে সাইটোপ্লাজমিক কিছু চেঞ্জ নিয়ে আসে, নিউক্লিয়াসে কিছু চেঞ্জ নিয়ে আসে। ধানের সাথে তো গম গাছ লাগাই নতুন ধান আসে না। সো ওই হাইব্রিডটা ভিন্ন টপিক, বুঝতে পারছো? হাইব্রিড শব্দ দুটো একই হয়তো বা এখানে মনে হইতেছে, হাইব্রিড ধান, হাইব্রিড গম ওগুলো ভিন্ন জিনিস। আর এখানে আমরা যে হাইব্রিড বা সংকরের কথা বলতেছি, তুমি বলো তো এটা কি আলাদা গাছ? এটা আলাদা গাছ না? জি।
তো এই হাইব্রিড কথাটা ভিন্ন, এখানে আলাদা আলাদা ভিন্ন দুটো প্রজাতির কথা আমরা বলতেছি। আর হাইব্রিড ধান, হাইব্রিড গম যেগুলো আমরা ওই যে ওগুলোর কিন্তু হয় ধান থেকে আবার নতুন চারা হয়, আবার সেই চারার ধান থেকে আবার নতুন হয়, ওই হাইব্রিডটা কমপ্লিটলি ভিন্ন হাইব্রিড। ওখানে হয়তো একটু জিনের মধ্যে পরিবর্তন করা হয়, একটু সাইটোপ্লাজমে পরিবর্তন করা হয়, ওখানে কিন্তু ভিন্ন প্রজাতির মাধ্যমে ধান তৈরি করা হয় না। বুঝছি ভাইয়া। প্লিজ নেক্সট কোশ্চেন। ভাইয়া শোনা যায়? ইয়েস। বলছিলাম আমাদের বইতে ভ্রূণ কালচারের যে রিডিং টুকু আছে এটা একটু ক্লিয়ার করবেন, এটা না খুব কনফিউজিং হয়ে যাচ্ছে। ভ্রূণ কালচারের রিডিং কোথায় বই? ভ্রূণ কালচারের রিডিং 379 পেজের নিচের দিকে। 379। না এই ছবিটার পরে যে ল্যাবের যে ছবিটা ছিল পরে আরেকটু নিচে নামেন। এই যে আপনাদের যে এটা দেওয়া আছে চিত্রটা, এই চিত্রটা নিচেই, একদম এই চিত্রটা নিচেই। কোথায়? এই যে এটার কথা বলতেছো, এটা? নাম্বার, হ্যাঁ হ্যাঁ ভাই, এডিটিংটা। আচ্ছা, টিস্যু কালচার পদ্ধতির আরেকটি বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যা সমাধান করা হয়েছে, বিশেষ করে অন্তঃপ্রজাতি সংকরের ক্ষেত্রে। আন্তঃপ্রজাতি মানে আলাদা আলাদা প্রজাতির সংকরের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না। ভেরি গুড। মানে পটেট দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে সংকরায়নের পর ভ্রূণ কালচার করা হয়, ফলে ভ্রূণ আর নষ্ট হয় না, পরবর্তীতে ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদে। ও আচ্ছা, এটার ক্ষেত্রে বলছে যে তুমি যখন আলাদা আলাদা দুইটা প্রজাতির সংকরায়ন ঘটাবা, দেখো টিস্যু কালচার কমপ্লিটলি ভিন্ন জিনিস, আমরা কিন্তু প্রথম থেকে পড়ে আসতেছি। আম গাছ থেকে নিয়ে আমরা আম গাছ বানাচ্ছিলাম, ধান গাছ থেকে নিয়ে আমরা ধান গাছ বানাচ্ছিলাম, এটা তো বুঝছো নাকি? এটা বুঝছো যে এর আগে আমরা যতক্ষণ পড়ে আসছি মোটামুটি, এই যে ফিউশন হাইব্রিডে আসার আগে ধান গাছ থেকে ধান গাছ বানাইছি, আম গাছ থেকে আম গাছ বানাইছি, মানে এক প্রজাতি থেকে এক প্রজাতিরই আমরা ক্লোন করছি। এটা তোমার মনে আছে কিনা? হ্যাঁ আছে, মনে আছে। মানে একই উদ্ভিদ থেকে আমরা একই উদ্ভিদের ক্লোন করছি, জন্ম দিছি। বাট এইটা কিন্তু ডিফারেন্ট। কই গেল ভাই? এইটা ডিফারেন্ট। এখানে কিন্তু আন্তঃপ্রজাতির কথা বলছে, বুঝছো? মানে এই যে নিচের যে সংকরায়নটার মতোই এটা একটা, মানে এটা কমপ্লিটলি ভিন্ন টপিক। পুরো টিস্যু কালচার পড়ে আসছি আমরা, ধান গাছ থেকে ধান অনেক বানাইছি, আম গাছ থেকে অনেক আম বানাইছি, কিংবা কাঁঠাল গাছ থেকে অনেক কাঁঠাল বানাইছি। এই এমনও দিছিল না মুহিম, চিমটি দিয়ে কোষ দিয়ে। বাট এই দুই জায়গায় এসে একটু ক্যাসাল করছে, সেটা হলো এখানে ভিন্ন দুইটা প্রজাতির কথা বলছে। সহজ করে বলতেছি, বলতো আমরা টিস্যু কালচার যখন পড়তেছিলাম তখন আমরা কি করছিলাম? ধরা যাক কোনো একটা উদ্ভিদের একটু কোষ নিছিলাম, নিয়ে আমরা কনিক্যাল ফ্লাস্কে দিয়ে এদের দিছিলাম, এখানে দিয়ে আমরা কি করছি? অনেকগুলো চারা তৈরি করছি। তাহলে এটা হচ্ছে এ প্রজাতি, মানে এই গাছটার নাম হচ্ছে ধরা যাক এ। তাহলে এগুলো কি এ না মুহিম? এই গাছটার অনেকগুলো ক্লোন করছি না? সো টিস্যু কালচারটা কিন্তু এরকমই ছিল, আমরা যেটা পড়ে আসছি। কিন্তু জাস্ট মাথায় এটা রাখো যে আমরা যা পড়ছি আসলে এইটাই পড়ছি। কিন্তু এই জায়গায় আইসা যেটা বলছে যে এটা একটা এ প্রজাতি প্লাস একটা বি প্রজাতির ক্ষেত্রে সংকরায়নের কথা বলছে, বুঝছো? তখন একটা উদ্ভিদ থেকে ওইটারে ক্লোন করছি, কিন্তু তুমি যে ভ্রূণ কালচারের কথা বলছো সেখানে দুইটা আলাদা আলাদা প্রজাতির কথা বলছো। তাহলে দেখো এর একটু কোষ নিছে, এর একটা কোষ নিছে, নিয়ে দুইটা কোষকে একসাথে করলো না মুহিম? করার পরে এটা কি ছোট্ট ধরা, মানে এইটার প্রসিড করে না, এটার আগায় না, বুঝছো? এই জিনিসটা মানে ওরা অভ্যস্ত না যে ধান গাছ এবং আম গাছের দুইটা কোষ একসাথে হইলো, জাইগোট হইল, ধরা যাক একসাথে একটা কোষ হইলো, ওরা আগাইতে পারে না, ওরা মারা যায়। তো তোমার কি এখন ফোকাস করা উচিত না যে যত পরিমাণ পসিবল একে যত্ন করে ধীরে ধীরে এটা থেকে একটু বাড়ানো উচিত, তারপর ধীরে ধীরে যেন এখান থেকে চারা গাছ হয়, এটা যেন করা উচিত? তাহলে তোমার ফোকাস কি এখন এই জায়গা থেকে শুরু এই জায়গা পর্যন্ত করা উচিত না? বলো তো সবচেয়ে ভালনারেবল, মানে এই জায়গাটা পসিবল হচ্ছিল না, এই জায়গাটাতে এখন তোমার ফোকাস রাখা উচিত কিনা?
হ্যাঁ ভাই। আরেকবার বলছি দেখো, এক উদ্ভিদের কিছু কোষ নীলা গবেষণাগারে সেই এমনিতেই বড় হবে, নতুন চারা উৎপন্ন হবে, তাই না? ক্যালাস, তারপর চারা উৎপন্ন হবে একটা উদ্ভিদ থেকে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই তুমি দুইটা উদ্ভিদের কোষ একসাথে করে মিক্স করলা, সংকরায়ন ঘটাইলা, হাইব্রিড করলা, এরপরে সে আর আগায় না, কারণ ও অভ্যস্যই না। এই কোষ ওই কোষকে বাধা দিবে, এই কোষ এই কোষকে বাধা দিবে, আমাদের তো একসাথে আসার কথা ছিল না। তখন তোমার ফোকাস, যত্ন, সবকিছু এইটার উপরে যেন হয়। এখান থেকে ধীরে ধীরে দেখো ভ্রূণ সৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি এইটাই কিন্তু ভ্রূণ, বুঝছো? দুইটা যখন মিক্স করছে এটা ভ্রূণ। এখন ভ্রূণের দিকে তোমাকে ফোকাস করতে হবে। আচ্ছা, তোমাকে একটু যত্ন বাড়াই দিলাম, তোমার যা যা লাগবে নাও, ধীরে ধীরে তারপরে আমাকে একটা নতুন প্রজাতি এনে দাও। বলো তো এটা কি এ বি প্রজাতি না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। তাহলে শঙ্কর একটা জীব আমরা তৈরি করলাম। শঙ্কর জীব তৈরি করার এই প্রসেসটা খুব কঠিন, জাস্ট আমরা এখানে বেশি যত্ন দিচ্ছি। এই যে এইটার নামই হচ্ছে ভ্রূণ। শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে যেমন মায়ের পেটে ভ্রূণ হয়, তাহলে এই কোষের কোষ, এই গাছের কোষ আর এই গাছের কোষ যখন একসাথে হয়েছে তখন এটা ভ্রূণ। জাস্ট ভ্রূণটাকে আমরা যত্ন করে বাড়াচ্ছি, দ্যাট ইজ কল ভ্রূণ কালচার। নইলে এদিকে আগানোই পসিবল না। আচ্ছা ভাই, বুঝছি। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া, জার্ম প্লাজম উদ্ভাবন বলতে কি বোঝাচ্ছে? জার্ম প্লাজম উদ্ভাবন হ্যাঁ, কোথায় আছে বলো তো টার্মটা? 383 পেজে ভাইয়া শীত প্রধান দেশে যে স্ট্রবেরির একটা কথা বলা হয়েছে। আচ্ছা, 383 স্ট্রবেরি টার্মের নাম বলো তো। ভাইয়া, বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্যে ভাইয়া মাঝখানে এই যে অনেক প্যারাটা ওইখানে ভাইয়া একদম নিচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে দেয়নি শীত প্রধান দেশে। কোথায় বলেন? শীত প্রধান দেশের স্ট্রবেরি ফলের গাছকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী জার্ম প্লাজম উদ্ভাবন মাঠ পর্যায়ে সফলভাবে আবাদ করা হয়েছে। জার্ম প্লাজম মানে কি আমি একটু বলি। মানে এইটা নিয়ে হয়তো আমি ডিটেল বলতে পারবো না, আমাকে এটা দেখতে হবে জিনিসটা কি বলছে, বাট আমি জার্ম প্লাজমটা বলতেছি। জার্ম প্লাজম মিন্স এটা একটা সাইটোপ্লাজম। জার্ম শব্দের অর্থ হচ্ছে জনন, বুঝতে পারছো? সো জনন কোষের সাইটোপ্লাজমকে বলা হয় জার্ম প্লাজম। যেমন শুক্রাণুর এই জায়গায় যা থাকে এটার নাম হচ্ছে জার্ম প্লাজম। ডিম্বাণুর এখানে যা থাকে তার নামই হচ্ছে জার্ম প্লাজম। এখন কি চেঞ্জ করছে আই ডোন্ট নো, আমাকে একটু দেখতে হবে, দেখে হয়তো আমি গ্রুপের মধ্যে 1-2 লাইনে একটা পোস্ট করতে পারি। এখন এগুলো হয়তো বা বাংলাদেশের আবহাওয়ায়, ধরো একটা স্ট্রবেরি গাছ বাংলাদেশে এসে তুমি লাগাইছো, এই জিনিসগুলো হয়তো বা বাঁচে না, বা শুক্রাণু ডিম্বাণু হয়তো বা সামনে প্রসিড করতে পারে না। তো এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ নিয়ে চলে আসছে, যাতে এই শুক্রাণু ডিম্বাণু সাইটোপ্লাজমগুলো বেঁচে থাকে, মিলিত হইতে পারে, নতুন বাচ্চা পয়দা করতে পারে, স্ট্রবেরি জন্ম দিতে পারে। এগুলোতে হয়তো বা কোনো চেঞ্জ নিয়ে চলে আসছে, বাট আমি তোমাদের এটা হচ্ছে ভেরিফাইড করব জাস্ট ক্লাস শেষে হয়তো একটা পোস্ট দিয়ে। একটু পড়তে হবে, দেখতে হবে জার্ম প্লাজম জিনিসটা বুঝছো কিনা। জি ভাইয়া। ওকে, ইয়েস। সংকরায়নের ফলে যে নতুন উদ্ভিদের সৃষ্টি হলো সেটা কি লিঙ্গ নির্ধারিত হয়? হ্যাঁ, লিঙ্গ নির্ধারিত হবে, মেল অর ফিমেল কিছু একটা হবেই। আর অনেক উদ্ভিদ তো হচ্ছে মেল ফিমেল একসাথে, বুঝছো? যেমন জবা গাছ, জবা গাছ তো একই সাথে মেল ফিমেল উভয় লিঙ্গ। এখন প্রশ্ন হলো যে ওরা নেক্সট টাইমে প্রজনন করতে পারবে কিনা, এটা প্রশ্ন, বাট লিঙ্গ একটা তো থাকবেই। যেমন একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না, কিন্তু তারপরে তো সে মেল, তাই না? নেক্সট কোশ্চেন আর আছে? এই ব্যাপারটা কি মানুষের ক্ষেত্রে বলা সম্ভব কোনোভাবে? মানুষের ক্ষেত্রে কোনটার কথা বলতেছো? টিস্যু কালচার, হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে নতুন কোনো একজনকে তৈরি করা।
তুমি আগের ক্লাসটা করবে, আগের ক্লাসে আমি অনেকক্ষণ কথা বলছি আইনস্টাইনের মতো আইনস্টাইন তৈরি বা মানুষের মতো মানুষের ক্লোন তৈরি ভেরি পসিবল, কিন্তু এটা নিষিদ্ধ, এটা ক্রাইম। কেন ক্রাইম আগের ক্লাসে বলছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন নাই? থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর 2-3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। আল্লাহ হাফিজ। হ্যালো ভাইয়া, ইয়েস বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। ভাই আমার কোশ্চেন হচ্ছে যে জেনেটিক মানে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সংকর প্রাণীগুলো তৈরি হয় ওগুলো অনেক তাড়াতাড়ি মারা যায় কেন? হাইব্রিড যেগুলো তৈরি হয়। বুঝতে পারছি, হাইব্রিডের অনেক ইস্যু আছে। হ্যাঁ, আমার আব্বার একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে সে সব সময় চায় আম গাছ থেকে আম খাবে, সেই আমটাকে গাছে পরিণত করবে, করে ওই গাছের আম জন্ম দিবে। মাঝখানে একটা 10-15 বছরের একটা টাইম লাইন আছে। এখন আমি তারে জিজ্ঞেস করতাম আগে যে আপনি কেন কলম লাগান না, আপনি কেন হচ্ছে হাইব্রিড আম গাছ নিয়ে আসেন না? সে বলে হাইব্রিড আম গাছগুলোর গাছের ডাল মড়কা, মড়কা মানে ভেঙে যায় সহজে, পোকা হয় বেশি, তারপর হচ্ছে হয়তোবা প্রথম বছরের মধ্যে আম হচ্ছে কিন্তু এই গাছগুলোতে চড়া যায় না, তার নানা ধরনের আর কথা। তো পরবর্তীতে আমি বুঝতে পারছি যে কথা সত্য। তুমি দেখো যে আম গাছগুলা জন্ম হয়, আমরা আম বাগান লাগাই আম চাষের জন্য, ছোট ছোট আম গাছ, সামান্য একটু বাতাস হইলে এরা যায় ভেঙে, তাই না? এখন প্রশ্ন হলো যে কেন এই গাছগুলো এরকম হয়েছে? তুমি যখন হাইব্রিড একটা নতুন একটা কিছু ক্রিয়েট করতে যাবা, তোমার টার্গেট থাকবে ফলন বেশি, ঠিক না? ফলন বেশি এবং র্যাপিড ফলনের কথা চিন্তা করবা। তো তখন হয় কি, তার অনেক যে বৈশিষ্ট্য ধরনের যে জিন টিনগুলো আছে বা বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচারগুলো আছে, ফিচারগুলো বাদ দেওয়া শুরু হয়। তো তুমি যখন ফিচারগুলো বাদ দাও, ফলন হয়তো বা র্যাপিডলি হবে, ওই ফিচারগুলোর জন্য যে সুবিধাটা সে পাইতো এগুলোর পায় না। একটা আরো সহজ করে বলো, একটা গাছ লম্বা হইতেছে, এই গাছটা বিক্রি করলে অনেক টাকা আর্ন করতে পারবা। তো তুমি যদি গিয়ে প্রত্যেকদিন গাছের ডালগুলো কেটে দেওয়ার লম্বা বানাও, এই গাছটা ঝড়ে ভেঙে পড়বে না? উদ্দেশ্য একটা, যে কারণে তুমি অন্যান্য জিনিসগুলো কমানো শুরু করলা, স্বাভাবিকভাবেই তার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। তুমি কি আমার প্রশ্নের উত্তর পাইছো? জি ভাইয়া। হাইব্রিড করার সময় মানে জাস্ট এক্সট্রা ফিচারগুলো বাদ দেওয়া হয় অকারণে, এই তো এর কারণে এই প্রবলেমটা হয়ে যায়। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, কোনো কিছু যখন ন্যাচারাল প্রসেসের ভেতর দিয়ে যায় না, তখন কিন্তু ওরা পরিবেশ অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করে নিতে 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 বড় হয়। তো তোমাকে হুট করে আজকে যদি আমি কানাডায় রেখে আসি, এমন একটা স্টেটে প্রভিন্সে রেখে আসলাম, তুমি সারা জীবন ঠান্ডা, তোমার ফ্যামিলি জিনগতভাবে ঠান্ডা সহন করার জন্য তুমি মানুষ না। তাহলে এখন ক্যানাডিয়ান ওই ঠান্ডায় যতদিন বাঁচবে তুমি তার আগে মারা যাবা, তুমি তো অভ্যস্ত না। তাহলে ন্যাচারাল প্রসেসের ভেতর দিয়ে গেলে যা অর্জন করা পসিবল, হাইব্রিড করতে গেলে ওগুলো বাদ দেওয়া হয়, যে কারণে তারা একটাতে ফোকাস করতে পারে, বাকিগুলো হারিয়ে ফেলে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ মানে নতুন একটা উদ্ভিদ, নতুন একটা ভেরিয়েন্ট পাওয়া, যার ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য থাকতে পারে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।